চিরটা কাল যা করে এসেছে সেখান থেকে বেরোতে পারবে না, স্বভাবটাই তো এমন হয়ে গেছে। একদিক থেকে আর্মিকে লাগিয়ে দেওয়া হয়েছে, আর্মি সেখানে শেলিং করে যাচ্ছে, হেভি শেলিং করে যাচ্ছে। পাশাপাশি এতদিন ধরে পাকিস্তান যা করেছে এবারও তাই করছে। আর্মির দোসর জঙ্গি, তাই জঙ্গি ঢোকানোর চেষ্টা হচ্ছিল, সাম্বা সেক্টর দিয়ে জঙ্গি ঢোকানোর চেষ্টা হচ্ছিল, আর সেই চেষ্টাও বানচাল করে দিয়েছে ভারত। সাম্বা সেক্টর থেকে 7 জন জৈশ জঙ্গিকে মারল ভারত। ভাবা যায় একবার, যে জঙ্গি হামলা নিয়ে এত বড় একটা পদক্ষেপ ভারতের, যে পদক্ষেপে পাকিস্তানের দিশেহারা অবস্থা, তারপরেও পাকিস্তান এখনো সেই জঙ্গি অনুপ্রবেশ করাচ্ছে। আমার সঙ্গে রয়েছে সরাসরি মৈত্রেয়ী রয়েছে, একবার কথা বলবো। মৈত্রেয়ী, সাম্বা সেক্টরে ইন্টারসেপ্ট করা গেছে 7 জন জঙ্গিকে, কখন কিভাবে তাদের ঢোকানোর চেষ্টা হচ্ছিল, তাদের কোনো আইডেন্টিটি পাওয়া গিয়েছে? দেখো অতনু, যেটা জানা যাচ্ছে এবং যেটা আরো বেশি শকিং, যে এই 7 জন জঙ্গি যাদেরকে ইনফিলট্রেট করার যে চেষ্টা করানো হয়েছিল এবং তাদেরকে কভার দিচ্ছিল পাকিস্তানি রেঞ্জার্সরা, এবং যেটা জানা গেছে যে সাম্বার উল্টো দিকে যেখানে পাকিস্তানি রেঞ্জার্সদের পোস্ট রয়েছে, সেই ধান্ধার পোস্ট থেকে কাল রাত্রিবেলা ক্রমাগত শেলিং শুরু করা হয় এবং আমাদের বিএসএফ এর জওয়ানরা তারা অ্যালার্ট ছিলেন এবং তারা বুঝতে পারেন যে কিছু একটা হতে চলেছে। সেই কারণে তারা অত্যন্ত অ্যালার্ট ছিলেন এবং সেই সময় তারা দেখতে পান যে জঙ্গিদেরকে অনুপ্রবেশের চেষ্টা করা হচ্ছে সীমান্ত দিয়ে, এবং সেখানেই অন্ততপক্ষে 7 জন জৈশ জঙ্গির এই অনুপ্রবেশের চেষ্টাকে বানচাল করা হয়েছে। তাদেরকে একেবারে তাদেরকে খুন করা হয়েছে এবং তাদেরকে হত্যা করতে পেরেছে, একেবারে নিকেশ করে দেওয়া যাকে বলে সেটা বিএসএফ করতে পেরেছে, এবং যে অনুপ্রবেশের চেষ্টা সেটা ব্যর্থ হয়েছে। এবং এখানে যেটা সব থেকে গুরুত্বপূর্ণ, যেটা ভারতের তরফ থেকে বারবার করে অভিযোগ করা হচ্ছে, যে জঙ্গিদেরকে শুধুমাত্র যে আশ্রয় দেওয়া তাই নয়, তাদেরকে সব রকম ভাবে রসদ জুগিয়ে তাদেরকে মদত দেওয়া এবং তাদেরকে সব রকম রসদ জোগানো, সেই কাজটা পাকিস্তান সেনা করে। সেই ঘটনারই কিন্তু প্রমাণ সাম্বার এই যে বিপত্তি, সেটা কিন্তু আবারও প্রমাণ হয়ে গেল। তার কারণ হচ্ছে সাম্বায় যেখানে যখন এরকম একটা উত্তেজনার পরিস্থিতি চলছে, যখন ভারতের তরফ থেকে বারবার করে অভিযোগ করা হচ্ছে, সেই পরিস্থিতিতে দাঁড়িয়েও সাম্বায় 7 জন জৈশ জঙ্গি অনুপ্রবেশের চেষ্টা করানো হলো এবং সেটার কভার দেওয়ার জন্য কারা রইল পাক রেঞ্জার্সরা। এবং সেই পাক রেঞ্জার্সের যে কনস্ট্যান্ট শেলিং করা হচ্ছে যে এই জঙ্গিদেরকে কভার দেওয়ার জন্য, সেই শেলিংয়ের সিসিটিভি ফুটেজও কিন্তু বিএসএফ এর হাতে বন্দী হয়েছে এবং সেই সিসিটিভি ফুটেজ এই মুহূর্তে আমাদের হাতে রয়েছে। সেই সিসিটিভি ফুটেজে কিন্তু দেখা যাচ্ছে যে ক্রমাগত শেলিং করা হচ্ছে সেই পোস্ট থেকে, ধান্ধার পোস্ট থেকে, যেটা পাকিস্তান সাইডে রয়েছে, এবং সেখান থেকে ক্রমাগত শেলিং করে এই জৈশি জঙ্গিদের একেবারে কভার দেওয়ার চেষ্টা করা হচ্ছিল যাতে তারা অনুপ্রবেশ করতে পারে। ফলে আবারও পাকিস্তানের সেই নির্লজ্জতা তো প্রমাণ হলো, এবং তার সঙ্গে সঙ্গে ভারতের যে অভিযোগ ছিল সেই অভিযোগও কিন্তু আবার প্রমাণ হলো। অতনু, ঠিক মৈত্রেয়ী, আসলে ভারত সতর্ক ছিল, কারণ বহুদিনের অভ্যেসে, বহুদিনের অভিজ্ঞতায় ভারত জানে তার এই প্রতিবেশী ঠিক কতটা চতুর, তার এই প্রতিবেশী ঠিক কতটা ছল চাতুরির আশ্রয় নিতে পারে। একদিক থেকে শেলিং হচ্ছে, তারই মাঝখানে আবার নতুন করে জঙ্গি ঢুকিয়ে, যাতে ভারতে কোথাও এমন কোনো অশান্তি পাকানো যায় যাতে করে ভারত নিজের দেশের মানুষের কথা আগে ভাবতে শুরু করে এবং ভারত তার প্ল্যান চেঞ্জ করে। যদিও প্ল্যান চেঞ্জ ভারতকে করতে হয়নি, পাকিস্তানের যে প্ল্যান ছিল সেই প্ল্যান একেবারে সীমান্তে, আন্তর্জাতিক সীমান্তে সেখানেই বন্ধ করে দিয়েছে। তার পাশাপাশি এই যেমন জঙ্গি অনুপ্রবেশ সে বন্ধ করে দিয়েছে, তার পাশাপাশি লক গেট খুলে দিয়েছে। রিয়াসে চন্দ্রভাগার লক গেট খুলে দিয়েছে। কেন? তার কারণ লাগাতার বৃষ্টি, এবং সেই লাগাতার বৃষ্টিতে চন্দ্রভাগা লক গেট খোলা ছাড়া ভারতের কাছে কোনো অপশান ছিল না। অনেকগুলো স্লুইস একসঙ্গে খুলে দেওয়া হয়েছে, এবং তার ফলে পাকিস্তানে কি হতে পারে, পাকিস্তানের একটা অংশে হয়তো বন্যা পরিস্থিতি হতে পারে, সেই আশঙ্কার কথাও দেখা যাচ্ছে। আমার সঙ্গে কর্নেল ভাদুরী রয়েছেন। কর্নেল ভাদুরী, দুরকমভাবে যুদ্ধ হয়, এক হচ্ছে মানসিকভাবে আর এক শারীরিকভাবে। এই মানসিক যুদ্ধ বা ট্যাকটিসের যুদ্ধ, সেই যুদ্ধে প্রথমেই ভারত পাকিস্তানকে দুর্বল করে দিয়েছিল সিন্ধু জল চুক্তি স্থগিত করে। চন্দ্রভাগার জল ছাড়া হচ্ছে যে জলে পাকিস্তানের একটা বড়সড় বিপদ হতে পারে একটা বিস্তীর্ণ অঞ্চলে, এটাও তো পাকিস্তানকে অনেকটা ব্যাকফুটে ফেলবে। না, অবশ্যই, মানে এই ফ্লাডিং সিচুয়েশনে তো একটা অঞ্চল এফেক্ট হবে,
তাতে ওখানকার লোকাল মানুষরা হেনস্থ হবে। প্লাস এই যে আমরা যে রিলেন্টলেস এই কামিকাজি ড্রোনস আর মিসাইলসগুলো চালাচ্ছি, এটাও ওই সেম হ্যারাসমেন্ট আর একটা সাইকোলজিক্যাল ওয়ারফেয়ারের পার্ট। কারণ আমরা ফুল স্কেল ওয়ার না করে এরকম করে রিলেন্টলেসলি পাকিস্তানের শহরগুলোতে বা এদিকে ওইদিকে টার্গেটসে আমরা এই মিসাইল আর ড্রোন মেরে ওখানে মানে এটা হ্যারাসমেন্টই করছি, মানে দুদিক থেকেই ব্যাপারটা করা হচ্ছে। কর্নেল ভাদুরী, একটু সঙ্গে থাকুন। এমন একটা পরিস্থিতি এই মুহূর্তে যাতে পাকিস্তান নাকি তার পার্টনারদের কাছে, তার বন্ধু দেশগুলোর কাছে ভিক্ষে চাইছে। একটা সরকারি এক্স হ্যান্ডেল থেকে এরকম একটা টুইট হয়েছে, এরকম একটা পোস্ট হয়েছে। যদিও পরে এই কেন্দ্রীয় অর্থমন্ত্রক, পাকিস্তানের কেন্দ্রীয় অর্থমন্ত্রক বিশেষজ্ঞ যে স্পেশালিস্ট টিম, তারা পুরোপুরি অস্বীকার করেছে যে এটা তাদের এখান থেকে টুইট হয়নি, বরং তাদের এক্স হ্যান্ডেল অ্যাকাউন্ট হ্যাক করা হয়েছে। মেনে নিলাম হ্যাক করা হয়েছে, এরকম কোনো ভিক্ষা চায়নি পাকিস্তান। কিন্তু এটাও তো সত্যি যে পাকিস্তান ভিক্ষা চাওয়ার মতো জায়গাতেই এখন পৌঁছে গিয়েছে পাকিস্তানের অর্থনীতি, যেখানে আর যে যদি সত্যি আর কটা দিন যুদ্ধ চালাতে হয় তাহলে পাকিস্তানকে ভিক্ষা চাওয়া ছাড়া পাকিস্তানের হাতে আর কোনো অপশন হয়তো খোলা নেই। তাই তো কর্নেল ভাদুরী? না, এটা অবভিয়াসলি দেখুন, যুদ্ধ লড়তে হলে তার একটা খরচা আছে, সেই খরচার জন্য টাকা লাগবে। এখন নিজের যে গভর্নমেন্ট ট্রেজারি আর নিজের ফরেন এক্সচেঞ্জ রিজার্ভ, ওইগুলো ওটার তো একটা লিমিট আছে মানে খরচা করার। তো বন্ধু দেশেদের কাছে থেকে এড বা ভিক্ষা যাই বলুন, সেইটা তো দরকার পড়বেই, মানে টাকা। তাছাড়া অস্ত্রশস্ত্র ওইগুলোও দরকার পড়বে। যেমন ফর এক্সাম্পল, এতদিন ধরে 3 বছর ধরে ইউক্রেন যুদ্ধ সাস্টেন করছে কিসের ওপরে? আমেরিকান আর ইউরোপিয়ান ইউনিয়নের এডের ওপরে, প্লাস অস্ত্রশস্ত্র। ওই একই জিনিস পাকিস্তানকে অ্যাপ্রোচ করতে হবে। কিন্তু পাকিস্তানের যে মৌজুদা যে মানে অর্থনৈতিক ইকোনমিক কন্ডিশন আর ওদের জিডিপির যা অবস্থা, তাতে আমার তো মনে হয় ডে 1 থেকেই ওদেরকে এডের দরকার পড়বে। কারণ নিজের ক্ষমতায় 72 ঘন্টা, 76 ঘন্টা, 80 ঘন্টা করতে পারবে, তারপরে তো হাত পাততেই হবে মানে বন্ধু দেশের কাছে। এখন কে টাকা দেবে? আমার মনে হয় না সৌদি আরব। কর্নেল ভাদুরী, ঠিক সেটাই হচ্ছে। কিন্তু এখান থেকে একটা বড় প্রশ্নের জন্ম দিচ্ছে। হাত তো পাতবে পাকিস্তান, হাত পাততে বাধ্য, কিন্তু হাত পাতার পর সেই হাতে ভিক্ষেটা দেবে কে? কোন বন্ধু দেশ? চীন, টার্কি, তুরস্ক, ইউরোপিয়ান ইউনিয়নের কোনো দেশ, আমেরিকা, রাশিয়া? কে দেবে ভিক্ষে? যদি কেউ দিয়ে থাকে তার স্বার্থ ছাড়া দেবে না। কার স্বার্থ জড়িয়ে আছে চীনের সঙ্গে? আদৌ কি চীনের পাশে কোনো বন্ধু রয়েছে? আন্তর্জাতিক সম্পর্ক বিশেষজ্ঞ সম্পূর্ণ গোস্বামীর সঙ্গে আমরা যোগাযোগ করেছিলাম, কি বলছেন শুনুন। আমেরিকা, রাশিয়া, ইউরোপিয়ান ইউনিয়নের বিভিন্ন যে রাষ্ট্রগুলো, তারা কিন্তু প্রত্যেকেই ইন্ডিয়ার ফেভারে আছে। পাকিস্তানের পাশে অর্থনৈতিকভাবে সাহায্য করার জন্য আমেরিকা কিন্তু এগিয়ে আসবে না। ট্রাম্প কিন্তু প্রথমেই বলে দিয়েছে আমেরিকা অন্য কোনো রাষ্ট্রের যুদ্ধে আর কোনো পয়সা বা আর্থিক সাহায্য দেবে না। কাজে আমেরিকার পাশে দাঁড়ানোর কিন্তু কোনো রকম কোনো সম্ভাবনা নেই। রাশিয়া কোনোদিনই পাকিস্তানের পাশে দাঁড়াবে না। রাশিয়া বরাবর ভারতের বন্ধু ছিল এবং আগামী দিনেও থাকবে। সেই জায়গায় দাঁড়িয়ে আমার মনে হয় পাকিস্তানের কাছে কিন্তু সময়টা অনেক খারাপ এবং পাকিস্তান অনেক বেশি ডিসঅ্যাডভান্টেজেস পজিশনে আছে। যেভাবে পাকিস্তানের ডিফেন্স সিস্টেমকে ইন্ডিয়া একের পর এক ধ্বংস করছে, পাকিস্তানের কাছে এখন নেগোসিয়েশনের টেবিলে বসা ছাড়া আমার মনে হয় আর কোনো অপশন নেই।